সুপ্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আমি বারবার একটা কথা বলতাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে মোহাম্মদ ইউনূসের শেষ দিনটা হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি বিভিন্ন ভিডিওতে বারবার এই একটা কথাই উচ্চারণ করেছি যে শেষ দিনটা অত্যন্ত করুণ হবে। 18 মাস ধরে যে মানুষটা দেশ শাসন করলো, যে চূড়ান্ত একটা এ নিয়ে উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে এবং জনসমর্থন নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন নোবেল জয়ী আমাদের স্যার, এখন আমি তাকে স্যার বলি, ইউনূস স্যার বলি না, স্যার যে পা রেখেছিলেন, পা রাখার পরেতে তিনি যখন 18 মাস বাদে গেলেন, দেশটা ধ্বংসস্তূপে পরিণত হলো। কারখানা ধ্বংস করে দিলেন, মব সন্ত্রাস সৃষ্টি করলেন, দেশে অরাজকতা, খুন, ডাকাতি, নিরপরাধদের জেলে ভরা, কিছু বাদ রাখেননি। একটা বিচারবিহীন মামলা, দেশের অবৈধ সমস্ত চুক্তি করা, বন্দর তুলে দেওয়া, এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটি দিয়ে গেলেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ফল বাংলাদেশের মানুষকে কতদিন যে ভুগতে হবে তার কোনো ইয়ত্তা নেই। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যা যা আছে, কৃষি নির্ভর একটা দেশ, সেখানে 1350-এর ওপর বস্তু এখানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া জিরো ট্যারিফে ঢুকবে, এবং বাংলাদেশ থেকে যে সমস্ত বস্তু যাবে সেগুলো জিরো ট্যারিফে যাবে। শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোন রকমে সন্তুষ্ট করে যদি ক্ষমতায় টিকে থাকা যায়। উনি জামাতকে আনার অনেক চেষ্টা করেছিলেন, যদি জামাত আসে তাহলে পরে তিনি রাষ্ট্রপতি হবেন। একটা খায়ে শোনার মধ্যে ছিল। যেদিনকে নির্বাচন যেদিনকে হলো, সেদিনকে একেবারে ধেই ধেই করে গৌরাঙ্গের মতো নাচতে নাচতে তিনি ঈদের উৎসব পালন করেছিলেন। তারপরে যখন ফল বেরোতে আরম্ভ করলো, তারপর থেকে আর মোহাম্মদ ইউনূসকে দেখা গেল না। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ছিল তার যমুনা ছাড়ার শেষ দিন। সেই শেষ দিনে রাত না কাটিয়ে গভীর রাতে তিনি দেশ ছাড়লেন। এখন দেশ ছাড়ার একটা ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। ওটা আগের ভিডিও না পরের ভিডিও আমি জানি না, কিন্তু 18 মাস যে লোকটা, যাকে প্রথম লোকের বলতো স্যার আপনার 1000 বছর হায়াত হোক, শেষে লেখা বন্ধ হয়ে গেছিল। আমি বলেছিলাম সবকিছুই আস্তে আস্তে বন্ধ হবে। এখন তার একটা গান স্যালুট জুটলো না, একটা ফুলের মালা জুটলো না, কেউ করমর্দন করলো না, কোনো টিভি ক্যামেরা তাকে ফলো করলো না। তিনি সম্পূর্ণ একাকী, নিঃসঙ্গ, মাথা নিচু করে বাংলাদেশ থেকে ধীরে তড়িৎ গতিতে পালিয়ে গেলেন। কারণ উনি জানতেন উনি যে অপরাধ উনি করেছেন, এবং জামাত ক্ষমতায় আসেনি, বিএনপি এসছে, কালক্ষেপ যদি হয় তাহলে ওনার জেল তো অবধারিত, আর জেল যদি হয় তাহলে পরে ভারতবর্ষ তাকে ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে না। কারণ তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী প্রথম শর্ত ছিল ইউনূসকে হটাও এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রাজনীতিতে তার অবস্থান পাকা করো। তিনি ভোটে লড়বেন,
জিতলেন কি জিতলেন না সেটা পরের কথা, এখানেও অনেক খেলা আছে। এই যে খলিলুর রহমান, তাকে ইনক্লুড করা, এই নিয়ে অনেক রকম ধোঁয়াশা রয়েছে, অনেকে অনেক কথা বলছেন। আমি এই নিয়ে এখন কোনো কথা বলবো না, কারণ এটা ওই কথা বলার সঠিক সময় নয়। আমি পরে এই ব্যাপার বলবো, কারণ এখানে আন্তর্জাতিক অনেক খেলা লুকিয়ে রয়েছে। এখন সেটা বলার সময়, আমি যদি বলি তাহলে অনেক কিছু ইকুয়েশন পাল্টে যেতে পারে, কিন্তু আমি পুরোটাই জানি। এমন নয় যে আমি জানি না, আমি পুরোটাই, যখন সবাই আলোচনা করেন আমি স্মিত হাসি যে হ্যাঁ তোমরা আলোচনা করো, কিন্তু আসল কাজ তোমরা ধরতে পারবে না। এই যে 18 মাস ধরে আপনারা যে বলতেন যে ভারত কিছুই করছে না, ভারত কিছুই করছে না, ভারত যেটা করেছে সেটা হচ্ছে পেছন দিক দিয়ে খেলেছে, সামনের দিক দিয়ে খেলেনি। পেছন দিক দিয়ে খেলে গণেশকে 18 মাসে উল্টে দিয়েছে। এ প্রসঙ্গে পরে আসবো যে এখন বাংলাদেশি হিন্দুদের জন্য একটা বড় রকমের চমক আসছে। এখনো সেটা মানে পুরোপুরি ঠিক হয়নি, তাই এ নিয়ে আমি সাধারণ মানুষকে ভুল বার্তা দিতে চাই না। আগে ঠিকঠাক হোক, তখন আমি বলবো যে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতবর্ষ কি ভাবছে। একটা আপদ বিদায় হয়েছে, চোরের মতো বিদায় হয়েছে। এইবার যিনি বাইরে আছেন তাকে ভেতরে প্রতিস্থাপন করা, এবং বাংলাদেশি হিন্দুদের যারা রয়েছেন, যারা অত্যাচারিত নিপীড়িত যারা এখনো রয়েছেন, তাদেরকে একটা কি করে বের করে আনা বা ওখানে তাদেরকে স্থিতিশীলতা এনে দেওয়া, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। এখন সে ব্যাপারে কিছুটা কাজও এগিয়েছে। এখন ভারতবর্ষ যখন ভাবে, ভারতবর্ষ কিন্তু করে দেখায়। মোদী শুধু শুধু মানে এ করেন না, মানে বলেন না, কথা বলেন না। এই যে গত কালকে ট্রাম্প একটা ভাষণ দিলেন, ওই বোর্ড অফ পিস শাহবাজ শরীফকে উনি ডেকে নিয়ে গিয়েছেন। সে তো চাকর বাকর চললো। প্রথমে কথা হয়েছিল কি 4টে জেট পড়েছে, তারপরে 6টা হলো, তারপরে 8টা হলো, এখন এক লাফে 11টা জেট পড়ে গেছে। জেট খুব দামি, উনি কার কথা বলেননি, 11টা জেট পড়ে গেছে। 11টা জেট পড়ার পর তারপরে দেখেছে একটা দেশ দেখেছে তার তো খুব অবস্থা খারাপ। এখন খুব অবস্থা খারাপ হলে কি হবে, তাহলে যুদ্ধ থামাতে হবে। তাই ট্রাম্প বাবুকে, মালিককে তাই অনুরোধ করা হয়েছিল আপনি যুদ্ধ থামান। তাই তিনি 52 বার বলে ফেললেন আমি এই যুদ্ধ থামিয়েছি। তো এই সমস্ত কাণ্ড হচ্ছে কেন জানেন? হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তিনি 6 স্কোয়াড্রন F-35 বিক্রি করার চেষ্টা করেছিলেন মোদিজিকে, বন্ধু ফন্ধু বলে ফোন টোন করে। একবারে মোদিজিও তার সমুচয় জবাব দিয়েছেন। দেওয়ার পর আসল কাজটি করে দিয়েছেন, 114টি রাফেল কিনে নিয়েছেন, চুক্তি করে নিয়েছেন ফ্রান্সের সঙ্গে। আর যেদিনকে চুক্তি হলো তার পরের দিনই উনি এই বাক্যটি ছেড়ে দিলেন যে আমাদের ভারতবর্ষ 11টা জেট আমাদের পড়ে গেছে, যদিও একটা জেটেরও পাখা পর্যন্ত ভাঙা দেখানো যায়নি। তাই এই বাংলাদেশের আমাদের মোহাম্মদ ইউনূস তিনি চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত উনি ট্রাম্পের সঙ্গে সখ্যতা বজায় রেখে যদি জামাতকে ক্ষমতায় এনে কোন রকমে, তাহলে উনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাই তিনি উদ্বাহু হয়ে নেচেছিলেন এবং ওই এগ্রিমেন্টটা করে বাংলাদেশকে পুরো আমেরিকার কলোনি বানিয়ে দিয়েছেন। এবার এই যে অবস্থার সৃষ্টি হলো, এখন কৃষি ক্ষেত্র থেকে সমস্ত মাল, দুধ থেকে কৃষি ক্ষেত্রের সমস্ত মাল দাম করে দেবে আপনাদের দেশে। আপনাদের দেশের চাষিগুলোর কি হবে? ক্ষেত খামারি যারা করছেন, মুরগি পালন করছেন, যারা হাঁস পালন করছেন, তাদের কি হবে? যারা
দুগ্ধ গোপালন করছেন, যারা দুধের ব্যবসা করেন তাদের কি হবে? উনি তো দুধও পাঠাবেন, তাহলে তার না খেয়ে মরার মতো অবস্থা করে দিলেন উনি। যাওয়ার আগে শেষ বাঁশটুকু দিয়ে গেলেন। এখন এই বাঁশ এখন সামলাতে গেলে তারেক রহমান বুঝতে পেরেছেন একমাত্র ভারতবর্ষ ছাড়া গতি নেই। এই বাঁশ থেকে বের করতে পারে কিন্তু একমাত্র ভারতবর্ষ এবং একমাত্র ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষের সঙ্গে তিনি সুসম্পর্ক রাখার একটা চেষ্টা করে যাচ্ছেন। যদিও তার বক্তৃতায়, তার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় তেমন কোনো বার্তা ছিল না, কিন্তু আমাদের কূটনৈতিক মহলে যে কথা চালাচালি হচ্ছে সেখানে কিন্তু তিনি ভারতবর্ষের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে দিয়েছেন এবং মোদিজির কাছে বলেছেন বাংলাদেশ চালাতে গেলে যা যা সমর্থন দরকার আপনাকে সেই সেই সমর্থনগুলো করতে হবে। মোদিজিও বলেছেন ঠিক আছে, আমি সেই সমর্থনই করব। কিন্তু কিছু কিছু জায়গায় একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। না, একটা মিলন ট্রাভেলার নাকি একটা আমাদের দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, সে বলছে খুব শীঘ্রই নাকি আমাদের বিষয়গুলো চালু হয়ে যাবে। ভিসা চালু হবে খুব সীমিত ভাবে এবং খুব অল্প দেখে, তাদের সমাজ মাধ্যমের সমস্ত ডকুমেন্ট পরীক্ষা করার পর অনেক লেট হবে। তারপর, কারণ এই শয়তানদের মতো, যেটাকে একটা ফেরানো হলো, এটা শয়তানদের মতো আরো শয়তান এখানে ঢোকার জন্য বসে আছে। তাদের কাউকে ভারতবর্ষ ঢুকতে দেবে না এবং কড়া নজর থাকবে। এখানে আমাদের যে সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে না আমাদের ভারতবর্ষের বর্ডারে, সেখানে এখন আমাদের ওই এটিএস এর লোকজন থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সামনে রাষ্ট্রপতি নির্বাচন অথবা রাষ্ট্রপতি অপসারণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেওয়ার পর এখন সবচেয়ে যে জটিল, কুটিল এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতির সামনে অপেক্ষা করছে। যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ, আর যদি এই রাজনীতি যে শতরঞ্চি বা রাজনীতির যে খেলাধুলা, সেই খেলাতে 19-20 হয়, হেরফের হয়, সর্বনাশ হয়ে যাবে, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি, যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায়, অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোনো একটা জিনিস গ্রহণ করেছি, পেয়েছি, ভোগ করেছি, ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান, দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা ডেকে নিয়ে এসেছে। আমি যখন আমার নিজের পরিশ্রম লব্ধে কোনো কাজ করেছি, বা আমার একটা সার্কেল আছে, জীবনের একটা রোড ম্যাপ আছে, যেটা পরিণত বয়সে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয়, কোন কাজটি করা অশোভনীয়। চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে। ও চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয়েছে। ও হঠাৎ অলি আল্লাহ হতে চাইলে, মসজিদ থেকে নামাজ পড়তে চাইলে, ওদিন সে জুতা চুরি করে না, কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে। আবার কোন একজন অলি আল্লাহ গাউস কিন্তু পীর মাশায়েখ, সে হয়তো একদিনের জন্য যে কোনো একটা লাউ চুরি করে বসলো, সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয়। যে মানুষ দাতা, অন্যকে দেয়, সে মানুষ যদি কোনো কারণে অন্যের একটা জিনিসের প্রতি লোভ হলো, যে ইস এই লোকটা যদি আমাকে সেটা দিত, এবং সেই লোকটা তাকে সেটা দিল, সে চেয়ে নিল বা চাইলো না, এমনি দিল, দেখবেন যে তার সেই দাতা যে গুণাবলীটা, সেটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। সে আর দাতা থাকতে পারবে না, গহিরা হয়ে যাবে। ভোগী, যে মানুষ মানুষকে খাওয়ায়, শুধু মানুষকে খাওয়ায়, সে যদি কোনো কারণে অন্য মানুষটা খেতে পছন্দ করে বা বাধ্য হয়, বা অন্য মানুষ সেটা খেতে যায়, তার সে সম্মানটা থাকে না। তো আমার এই নিজের জীবন দিয়ে আমি এটা জিনিস বললাম যে আমার জীবনে সব ক্ষেত্রেই পরিশ্রম, সম্মান, মর্যাদা, যা কিছু যতটুকু আমার অর্জন, প্রত্যেকটার পিছনে আল্লাহর দয়া, করুণার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ মেহনত করার সুযোগ দিয়েছেন। কারো দয়া, করুণা, কোনো মানুষের সাহায্য জন্য আমাকে কোনোদিন আমার শৈশব থেকে এই পর্যন্ত কোথাও যেতে হয়নি। আমাকে আল্লাহ সবকিছু এমনি এমনি দিয়েছেন, পরিশ্রম এবং তার দয়া। কিন্তু মানুষের দয়া, করুণার জন্য যেতে হয়নি। কখনো কখনো যে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি, খুব খারাপ ফলাফল এসেছে। তো এরকম যেটা বলছিলাম, যে এখন যারা রাজনীতিতে কতগুলো নর্মাল সার্কেল আছে, সেই সার্কেলের বিনিময়ে যদি
সেই সীমার মধ্যে থেকে মানুষ কাজকর্ম করে তখন তার বরকত থাকে। শেখ হাসিনার বরকত ছিল, বঙ্গবন্ধুর বরকত ছিল যতদিন পর্যন্ত তারা নিজেদের মেহনতের ফসল ভোগ করেছেন। কিন্তু যেই মুহূর্তে নিজেদের মেহনতের বাইরে গিয়ে তারা আমলাদের, কামলাদের, বিভিন্ন মানুষের কুবুদ্ধি, অন্যকে ঠকানোর এবং অন্যকে বঞ্চিত করার যে দুরভিসন্ধি, এই জিনিসগুলোর উপর তারা ভর করেছেন, অমনি তাদের যে প্রাপ্য সম্মান, মর্যাদা, সেটা আল্লাহ তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছেন। যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, তাদের লোকজন আজকে দেশ ছাড়া, এর চেয়ে অপমান, এর চেয়ে কষ্ট, এর চেয়ে খোদাই গজবার হতে পারে না। যারা দেশের প্রয়োজনে, নিজের প্রয়োজনে বিদেশে থাকেন তাদের কথা আলাদা, কিন্তু দেশ থেকে যারা পালিয়ে অপমান থেকে বাঁচার জন্য, মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, ওই দেশের শিয়াল কুকুরের চাইতেও তাদের যে করুণ দশা অনেক অনেক নিন্দনীয়। তো যেটা বলছিলাম যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, আমি কিচ্ছু বলবো না, আল্লাহ সাক্ষী। আর যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তারা সাক্ষী। হতে পারেন তারা ওলি আল্লাহ, হতে পারেন তারা সাধারণ মানুষ, হতে পারেন তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তারা বুকে হাত দিয়ে জানেন যে এই নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কোথায় কয়টি বৈঠক হয়েছে, এই নির্বাচনের ফলাফল কেমন হবে, কোনটা কি হবে তারা জানেন। তো কাজেই সেই যে একটা নির্বাচন হলো, আপাত দৃষ্টিতে সব শুনশান, শান্তিপূর্ণ সবকিছু, কিন্তু পর্দার আড়ালে যা কিছু হয়েছে আপনি আমি না দেখলে তো আল্লাহ তো দেখেছেন। এই বাংলাদেশে একজন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন। তার মতো ভালো মানুষ খুব অল্প আছেন। সেই নুরুল হুদা সাহেব তার নিজের ঘরের মধ্যে, উত্তরাতে বাড়ির মধ্যে জুতো পিটা খেয়েছেন, চট থাপড় কিল খুশি খেয়েছেন, জুতোর মালা পরিয়ে লাথি গুঁতো দিয়ে তাকে এখন জেলখানায় ঢোকানো হয়েছে। হাবিবুল আওয়াল আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ল ডিপার্টমেন্টের, অনেস্ট কাকে বলে, সততা কাকে বলে, 2024 নির্বাচনের জন্য তিনি যেভাবে নিন্দিত হয়েছেন, যেভাবে তিনি নুরুল হুদার ঘটনার পরে মব আতঙ্কে অস্থির হয়ে পড়েছিলেন, পুলিশ ডেকে তারপর তিনি আত্মসমর্পণ করে জেলখানায় ঢুকে এখন প্রাণ বাঁচাচ্ছেন। এইভাবে মানুষের যে হক, সেই হক নষ্ট করলে আপনি সামনে থাকেন, পিছনে থাকেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন, ঘ্রাণ শুকেন, মানুষের হক নষ্ট করলে দুনিয়াতেই এটার বিচার হয়ে যায়। কেউ রক্ষা পায়নি। স্বাধীনতার পর থেকে আজ অবধি বঙ্গবন্ধু রক্ষা পেয়েছেন? জিয়াউর রহমান কি, আপনার কি মনে হয় তার যে মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু? এরশাদের অপমান, এরশাদের ক্ষমতাচ্যুতি, এরশাদের মৃত্যু স্বাভাবিক? রওশন এরশাদের অবস্থা কি, এবং খালেদা জিয়ার অবস্থা কি? তিনি যে কষ্ট করেছেন, আপনার কি মনে হয় তিনি শুধু পুণ্যময় কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আর শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছে? আপনার কি তাই মনে হয়? এর মধ্যে কি কোনো প্রকৃতির লীলা খেলা নেই? 17 বছর তারেক রহমান সাহেব দেশের বাইরে কাটিয়ে আসলেন, তিনি যে 17 বছর অপমানজনক একটা জীবনযাপন করেছেন, কিংবা একাগারের সময় তার সঙ্গে যা আচরণ করা হয়েছে, এটা কি আল্লাহর জমিনে এমনি এমনি কোনো ঘটনা ঘটে? বলেন তো। তাহলে আল্লাহ দায়ী হবেন না যে ঠিক আছে তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন, ফুলের মতো পবিত্র ছিলেন, তাকে মিলিটারি নিয়ে মেরেছে, কোমর ভেঙে দিয়েছে, কাজেই আল্লাহ ন্যায় বিচারক নন, আল্লাহ ভুল করেছেন, এই কথা আপনি বলার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে। আর আপনি যদি এই কথাগুলো বলেন, বিশ্বাস করেন, তখন আপনার প্রশ্ন করা আপনার জন্য ফরজ হয়ে যায় যে আপনি এই যে 17 বছর এত কষ্ট করলেন, আপনি এখান থেকে আবার নিয়ামত পেলেন, কিভাবে পেলেন? আপনি তওবা করেছেন, অনুশোচনা করেছেন, আল্লাহ কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন একটি নিয়ামত আপনাকে দান করলেন? এই প্রশ্নগুলো আপনার জন্য ফরজ। আপনি যদি সেই কৌশল জেনে নেন তারেক রহমান সাহেবের কাছে, তারপর নিজে অনুসরণ করেন নিজের ভুলের জন্য, তখন আপনার আত্মশুদ্ধি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার নেতা ভুল করতে পারেন না, সব ভুল মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সব ভুল মাসুদউদ্দিনের, সব ভুল শেখ হাসিনার, তাহলে আপনি গাফিল হয়ে যাবেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তারেক রহমান গেছেন অতীতে আল্লাহর হুকুমে, আবার আসছেন আল্লাহর হুকুমে, এটি আপনাকে বুঝতে হবে। যা বলছিলাম, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। সেই খেলার আগে বর্তমান রাষ্ট্রপতি কি মেয়াদ পূর্ণ করবেন নাকি চলে যাবেন? দিস ইজ ফার্স্ট প্রশ্ন।
সম্ভবত তাকে চলে যেতে বলা হবে বা তিনি চলে যাবেন। দ্বিতীয়ত, কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? এখানে আমি শুধুমাত্র ওই একটা শব্দ স্মরণ করে দিতে চাই, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো কমিটমেন্ট থাকে বা ছিল, এই কমিটমেন্ট বিএনপিকে রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে তাহলে বিএনপির এখান থেকে পতন শুরু হবে। এই জন্য বললাম ভয়ঙ্কর খেলা, বিএনপি যদি কমিটমেন্ট না রাখে। এক, আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো কমিটমেন্ট ছিল না, তার দলের যে লোকজন রয়েছে তাদের হক নষ্ট করে তারা যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করেন, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। 3 নম্বর হলো যে হা না ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলোতে যেই বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো ছাড়া যেগুলোতে অ্যাগ্রি করেছেন, সেই অ্যাগ্রির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা নিয়ে যদি রাজপথ উত্তপ্ত হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, ইনক্লুডিং আওয়ামী লীগ। এই সুযোগে সামাল দিতে পারবে না তারেক রহমান সাহেব, ফলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। এখন সেই হানা ভোট নিয়ে, উচ্চ কক্ষ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে অনেকেই উল্টো উল্টা কথাবার্তা বলছেন। এটা ঠিক হচ্ছে না, এই কথাগুলো তাদের আগে বলা উচিত ছিল। তারা আমি আগেও টকশোতে কথাগুলো বলেছি যে বিএনপি খুব ধৈর্য ধারণ করছে। তারা বলছে আগে বিয়েটা হোক না, হাঙ্গাটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এখন ক্ষমতা লাভ করা হয়ে গেছে, এখন তারা যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটা বাতিল করে দেওয়ার মতো এইবারও এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন, বিশ্বাস করেন, মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে। মুহূর্তের মধ্যে রাজপথ, এই যে এখন আমরা ঠাট্টা করছি, এই